আসসালামু আলাইকুম ভাই। এত ভিতরে যে মানুষ থাকে আমি জানতাম না ভাই। এই যে এটার পার্সেল ছিল, এটা একটু দিয়ে দিন। ধরেন এই যে কোনো সিল ছিল ভাইয়া, এটার মিটার কেবল আছে না, আর ব্রেক প্যাড লাগবে একটা সামনে দেন। অরিজিনাল ডুপ্লিকেট আছে নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভাই, গতকালকে ঢাকা শহরে যে কী পরিমাণ জ্যাম পড়ছিল সেটা তো আপনারা সবাই জানেন। আমিও বেরোইছিলাম, ধানমন্ডিতে একটা কাজ ছিল। সকালে বেরোয় একটা পার্সেল ডেলিভারি করছি, আর সাথে সাথে পাঠাওতে একটা ট্রিপও মারছি। কিন্তু যখন আসতেছিলাম পুরা জ্যামের কারণে ফিরতে ফিরতে 2 ঘন্টা লেগে গেছে। বিকেলবেলা বাসায় ফিরছি। আজকে একটু সকাল সকালই বেরোইছি। বের হয়ে আমার বাসার সামনে যে পাম্প আছে ওইখান থেকে 200 টাকার তেল ভরে নিছি। এই পাম্পের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। লাইফে ফার্স্ট যে বাইকটা কিনছিলাম ওইটা নিয়ে এখানে এসে 50 টাকার তেল ভরছিলাম। সেই আরও 10-11 বছর আগের কাহিনী। ও আচ্ছা, আজকে পাঠাওয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন দিব, যেটা আমার তো বিশ্বাস হয় নাই, আপনাদের হবে কিনা জানি না। চলেন তাইলে দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বর মাসের 18 তারিখ, রোজ বুধবার। সময় এখন সকাল 8:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। প্রথমে সকাল 8টা বাজে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছিলাম, কারণ আজকে তো একটা বোনাস অফার ছিল, 3টা ট্রিপ কমপ্লিট করলে 90 টাকা। 8টা 20 পর্যন্ত অপেক্ষা করছি, কোনো ট্রিপ আসতেছিল না। পরে ইনড্রাইভে দেখলাম বাসার সামনেই একটা ট্রিপ আছে মোহাম্মদপুরের। আমি ভাবলাম সকালবেলা বসে থেকে লাভ নাই, কারণ সকালবেলা 15 মিনিটে যে ট্রিপ মারা যায় ওই ট্রিপ দিনে বা বিকেলে আপনি যদি মারতে যান 2 ঘন্টারও বেশি সময় লাগে। সো ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিছি। যাত্রী আছে বাংলা বাজার স্কুলের সামনে। সামনে আছে। ম্যাপে যাত্রীর লোকেশন দেওয়া ছিল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, কিন্তু বাইকে ওঠার পর সে বলল শিয়া মসজিদের সামনে নামাইতে। আমি বললাম ওকে। কিছু দূর যাওয়ার পর সে বলল যে ভাই আমাকে টাউন হলের সামনে নামায় দিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আবার যখন মোহাম্মদপুর যেয়ে পৌঁছাইলাম তখন সে বলতেছে জাকির হোসেন রোডের পাশে যে বড় মাঠটা আছে ওইখানে নিয়ে নামাইতে। আমি তার ওইখানেই নিয়ে নামাইছি। ভাড়া আসছিল 160 টাকা, দূরত্ব ছিল 9.6 কিলোমিটার। থ্যাংক ইউ। ইনড্রাইভে ট্রিপটা মারার পর আমার মাথায় খালি একটা জিনিসই ঘুরপাক খাইতেছে, ওইটা হলো পাঠাও বোনাসটা কেমনে ধরুন। মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল এলাকা। পাঠাও ম্যাপটা ওপেন করার পর দেখলাম যে লালে লাল হয়ে আছে, এবং ওপেন করার সাথে সাথেই পাঠাওতে চলে আসলো রিকোয়েস্ট। ওই যে আপনার মেট্রো রেল, হ্যাঁ, ইন্দিরা রোডের এখানে নেমে যাবো। আচ্ছা, আপনার এই লালমাটি আমি চলে যাই, এখানে জ্যাম পড়বে কিন্তু আচ্ছা আপনি তো চিনেন তাই তো? আমি চিনি। আচ্ছা তাহলে আমার বলে দিলে হবে। তারপরে যে সংসদের এখানে রং রোড দিয়ে চলে গেলে এখন কোনো ঝামেলা নাই ম্যাচ কানেক্ট থেকে, হ্যাঁ, তো ওইখান থেকে ইন্দিরা রোডে ঢুকে যাবেন, তাহলে কোনো জ্যামই পেলাম না। যাত্রীকে আমি পিক করছি 9টা 10-এ সলিমুল্লাহ রোড থেকে। তার ডেস্টিনেশন হলো ফার্মগেট মেট্রো রেল স্টেশন। ওখান থেকে সে যাবে হলো মতিঝিল তার অফিসে। মেট্রো রেলের সব টাইম টেবিলও তার মুখস্থ। সে বলতেছে 9টা 26-এ ট্রেন ধরতে হবে। এখন যে সংসদ ভবনের রোডটা আছে ওইখানে তো একটা সিগন্যাল পড়ে। সে আমাকে বলল কাটা দিয়ে রংওয়ে দিয়ে মেরে সোজা যে গোল চত্বরটা আছে ওটা পার হয়ে গেলেই মেট্রো রেল। এখন আমাকে বললো একটু রং হয়ে যায়েন। ভাই, রং যদি মারতেই হয় একটু একটু মারা যায়। এই যে দেখেন যে একটু রং মাইরা আমি লালমাটিয়াতে ঢুকতেছি, এতে কোনো সমস্যা নাই অলিগলির ভিতরে। কিন্তু সংসদ ভবন ভিআইপি রোড ওই জায়গায় রং মারতে গেলে বাই চান্স যদি কেউ না কেউ আটকায় দেয় তাহলে তো ভাই মানে বড় একটা ঝামেলা হয়ে যাব। আর এরকম ঝামেলা হইলে যাত্রীরা জীবনেও কোনো হেল্প করে না, এতটুকু আমি দেখছি এর আগেও। এখন যাত্রীরা আমি বুদ্ধি করে বললাম যে ভাই গতকালকে তো খবরে দেখছেনই যে মিলিটারিদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিছে। এখন বাই চান্স যদি মিলিটারিরা রাস্তায় আপনারে আর আমারে আটকায় রং ওয়েতে, তখন তো দোনোজনরে একসাথে কানে ধরে উঠবোস করাইবো, আর পাশে তো মিডিয়া থাকবো, আপনি আর আমি তো পুরা ভাইরাল হয়ে যাবো। এই কথা শুই না সে কইল যে না ভাই থাক, ঠিক আছে, রং যাওয়ার দরকার নাই, আপনি সোজা পথেই যান। আর এমন কিছু মানুষ আছে, সব জায়গায় আছে, যাদের কিনা যত সুবিধা দিবেন তারা আরও বেশি যাবে। এই যে ভাই মেট্রো রেল, পাঠাও, উবার, আবার বর্তমানে ভাই ব্যাটারি চালিত রিক্সাও আছে। অনেক দ্রুত কিন্তু মানে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তারপরেও উনি যদি 10টা মিনিট আগে বাইর হয় তাহলে পরে অফিসের টাইমে কিন্তু এরকম রং মং মারার কোনো দরকারই পড়ে না। যাত্রীর ভাড়া আসছিল 104 টাকা, পাঠাও কমিশন গেছিল 17 টাকা 30 পয়সা। থ্যাংক ইউ। ওই মেট্রো রেলের সামনে থাকা অবস্থাতেই আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাইছি। হেলমেটটাও পিছনে ঢুকাই নাই, সামনে টাঙ্কির উপরে রাইখাই রওনা দিয়ে দিছি,
কারণ যাত্রী আছে ফার্মগেটের মোড়ে যে পুলিশ বক্স ওইখানে। যাত্রীর গন্তব্য হইল নিকেতন। আসসালামু আলাইকুম, নিকেতন। ওকে, লেটস গো। এই যাত্রীরে পিক করছি 9:35-এ এবং তারে ড্রপ করছি 10:10-এ, কারণ বিজয় সরণির সামনে প্রায় 15 মিনিট বসেছিলাম। ভাই সকালবেলা এত বড় বড় সিগন্যাল পড়ে যেটা কিনা মাথা নষ্ট হয়ে যায়, কি কমু আর। যাত্রীর ভাড়া আসছিল 110 টাকা, পাঠাও কমিশন গেছিল 19 টাকা। ওকে, থ্যাংক ইউ। ওকে, নিকেতনে যাত্রীকে ড্রপ করার পর ভাবছিলাম তেজগাঁ যাব, কিন্তু আমার তো দরকার একটা ট্রিপ বোনাস পাওয়ার জন্য, আর তেজগাঁর ওইদিকে ট্রিপ না পাওয়ার সম্ভাবনাই বেশি। পরে মন স্থির করলাম এবং গেলাম এমন একটা জায়গায় যেখানে গেলে শিওর ট্রিপ পাওয়া যায় সকালবেলা। জায়গাটা হলো রামপুরা বাড্ডা। পরে ওইখানে যাওয়ার পর আমার পাঠাও সাথে সাথে বাইজা উঠলো এবং মধ্যবাড্ডা থেকে একটা ট্রিপও চলে আসলো। যদিও ট্রিপটা অনেক ছোট ছিল, যাত্রীর গন্তব্য ছিল মহাখালী ওয়্যারলেস। ভাড়া আসছিল 86 টাকা, পাঠাও কমিশন গেছিল 10 টাকা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এই দিক দিয়ে কি যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ যাবো। চিনেন তো? ওকে, চলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বোনাস তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। বোনাস পাওয়ার আগ পর্যন্ত আমার ব্রেনটা থাকে সার্চ মুডে, মানে সারাক্ষণ ট্রিপের খোঁজ করতে থাকে। আর যেই বোনাস পাওয়া হয়ে যায় ব্রেন চলে যায় রিল্যাক্স মুডে। এখন আমার ব্রেন বলতেছে এক কাপ চা খাইতে। আমিও চায়ের দোকান খুঁজতেছি, কোনো এক ছায়া গাছের নিচে দিয়ে দাঁড়াবো, চাটা খাবো। কিন্তু পাঠা ওই মুহূর্তে আবারও বাইজা উঠলো। আগের যাত্রীর যেখানে নামাইছি ওই জায়গার অপোজিট থেকে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো। যাত্রী আছে বৈশাখী টিভির সামনে, সে যাবে হইল জোয়ার সাহারা। আসসালামু আলাইকুম। চলেন। হ্যাঁ হ্যাঁ, ঘুরাবো। এদিক দিয়ে যাবো না। যাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম সেও একসময় ইউটিউব করতো, তার কাছেও অ্যাকশন ক্যাম ছিল, কিন্তু এখন আর সে সময় পায় না, এই জন্য সে ওগুলো ছাইড়া দিছে, ক্যামেরাও বিক্রি করে দিছে। ক্যামেরা সে কিনছিল 41,000 টাকা দিয়ে আর বিক্রি করছে মাত্র 23,000 টাকায় এক মিলিটারির কাছে। আবার সে আমার অনেক ধরনের উপদেশও দিল যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে কি অনেক কিছু। এইসব পেঁচাল পারতে পৌঁছায় গেলাম আমরা ডেস্টিনেশন। ভাড়া আসছিল 124, পাঠাও কমিশন গেছিল 15 টাকা। খালি 200, 300, 350, 60, 70 ধরেন, 370 না, তাহলে 130 রাখলাম। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো, 130 যোগ করলে ওই 500 টাকা, তাহলে 130 টাকা রাখছি। 400। হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই মাছ ধরতেছেন এই জায়গায়? মাছ কি পাওয়া যায়? এখন পর্যন্ত ধরতে পারছেন একটাও? কি বড় মাছ না ছোট মাছ? দেখি আরে শালা, দেখি ভাই একটু উঁচা করেন দেখি। কি কই মাছ নাকি? তেলাপিয়া? জোয়ার সাহারা থেকে বের হয়ে লেক পার দিয়ে ইউটার্ন নিয়ে যমুনা ফিউচার পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম অনেক মানুষজন ওই লেকের চারদিকে মাছ ধরতেছে এবং একজনের তো আমার সামনেই একটা তেলাপিয়া মাছ লাফ দিয়া ধরে ফেলাইলো, কিন্তু মাছের সাইজগুলো অনেক ছোট। এই সব জায়গায় মাছ যে কই থেকে আইলো বা কে ছাড়ছে আল্লাহই জানে। যমুনা ফিউচার পার্কে যাওয়ার পর পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি, একটা ডকুমেন্ট যেটা কিনা নিয়ে যেতে হবে ধানমন্ডিতে, ভাড়া 200 টাকা। ভালো কথা, আমি সাথে সাথে ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্টও ধরলাম। ওইটা রিকোয়েস্ট ছিল মিরপুরের আগারগাঁও পাসপোর্ট অফিস, ভাড়া আসছিল 180 টাকা। ভাবছিলাম দুইটা একসাথে নিয়ে যাব, আর যে পার্সেলওয়ালা উনি আমারে বলছে 5 মিনিটের মধ্যে পার্সেল পাঠিয়ে দিবে, কিন্তু বিশ্বাস করেন ওইখানে আমি 20টা মিনিট দাঁড়ায়ছিলাম। ঘড়িতে বাজে দুপুর 12টা, একদম মাথার ওপর বরাবর সূর্য, রোদ্রে মাথা ফাইটা যেতেছিল আমার। যে লোকটার ট্রিপ ধরছিলাম ইনড্রাইভে সে ক্যান্সেল করে দিছে। তারপরে আরেকটা ধরছিলাম যেটা ছিল নিউ মার্কেটের, ওইটাও ক্যান্সেল হয়ে গেছে। 20 মিনিট পর ওই যে পার্সেলওয়ালা সে আমার পার্সেলটা পাঠাইছে। এখন পার্সেলটা হাতে নেওয়ার পর আমি মনে মনে ভাবতাছি এখান থেকে যদি খালি এই কাগজটা নিয়ে যায় তাহলে ওপর আল্লাহ আমার মাফ করবো না। তখন গেলাম বসুন্ধরার ভিতরে, 15 মিনিট ঘুরঘুর করার পর আই ব্লক থেকে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট ধরছি। যে ভাইয়া ছিল উনি যাবে হলো মগবাজার, ভাড়া আসছিল 185 টাকা। ভাই রিকোয়েস্ট দুইটা গেছে, দুটোটাই ধানমন্ডি আছিল। কারণ ঠিক আছে,
ওকে, আসসালামু আলাইকুম। ভাই এত ভিতরে যে মানুষ থাকে আমি জানতাম না ভাই। ধরেন বর্তমানে যে পাঠাও উবার বা রাইড শেয়ারের ইনকাম ওইটা আগের তুলনায় কিছুটা কমছে। আগে যদি আপনি 8-10 ঘন্টা করতেন তাহলে 1500-2000 আসতো, আর এখন 8-10 ঘন্টা করলে 1200-1300 টাকা হয়, মানে 500 টাকা আর কি কম। যারাই নতুন রাইড শেয়ার করতে আসবেন তাদেরকে ওইটা মানাই আসতে হবে। তবে অনেক সময় আপনারা ভিডিওতে দেখেন যে সকালবেলা অনেকেই রাইড শেয়ার করে এবং 2 ঘন্টায় 700-800 টাকা করে কামায়। ভাই সকালবেলা 7টা থেকে আরম্ভ করে 10টা পর্যন্ত ইজি কামানো যায়। আমিও তো ভাই আজকে 10:30টার ভিতরে 5টা ট্রিপ দিছি, 600 টাকা কামাইছি। কিন্তু তারপরে যে 6 ঘন্টা করছি ওইটার মধ্যে 600 টাকা কামাইছি। তাহলে চিন্তা করেন সারাদিন করতে গেলে পুরো ঠেলা বাইর হয়ে যাইব। সকালবেলা 2-3 ঘন্টা করে 500-700 টাকা কামায়া সবাই বলতে পারে যে হ্যাঁ ভাই অনেক টাকা, অনেক কামাই। আচ্ছা, আরেকটা কথা, পাঠাওয়ের ব্যাপারে আসি এবার। আপনারা তো জানেনই যে পাঠাওতে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক যে ট্রিপ দিবে তাকে একটা অপ্পো মোবাইল ফোন দিবে। এখন এটার জন্য পাঠাও কোম্পানি থেকে তাদের বিভিন্ন গ্রুপে একটা লিস্ট শেয়ার করতেছে যে 5 দিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ কে দিছে এবং কত টাকা ইনকাম করছে। আমিও লিস্টটা পাইছি এবং লিস্টটা দেখার পর দেখলাম প্রথম যে লোক উনি 5 দিনে 78টা ট্রিপ দিছে এবং ইনকাম করছে 12,408 টাকা। প্রতিদিন গড়ে রাইড দিছে হইল 15.6টা, মানে 16টা করে রাইড দিছে প্রতিদিন। যদি উনি 5 দিনে 12,408 টাকা ইনকাম করে তাহলে মাস শেষে তার ইনকাম দাঁড়ায় 74,448 টাকা। ভাই বড় বড় ব্যাংকের এমডিগো সমান আর কি টাকা সে ইনকাম করতেছে এই রাইড শেয়ার কইরা। এখন আমি দিনের মধ্যে 5টা-7টা ট্রিপ কমপ্লিট করার পর বেহুশ হয়ে যাই। এই লোক কি এমন মানুষ যে কিনা প্রতিদিন টানা 5 দিন ধরে 16টা করে ট্রিপ দিতেছে? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এই বাজারে বা এই যুগে কেউ কি পারবে এরকম? সুপারম্যান হওয়া লাগবে ভাই। তবে আমার মনে হয় যে এইখানে একজন মানুষ এতগুলা ট্রিপ দিচ্ছে না, এই অ্যাকাউন্টগুলা 2 জন বা 3 জনে মিলে একদিন ইউজ করতেছে। ধরেন সকালবেলা একজনে 7-8টা 10টা দিল বা 5টা দিল, তারপরে আবার বিকেলের দিকে আরেকজন দিল, আবার রাতেবেলা আরেকজন দিল। তাইলে পরে এমনি কইরা একটা আইডি দিয়া মানে অনেকজন মিলা এতগুলা ট্রিপ দিতেছে। আর এটার কারণ হইলো পাঠাওতে কিন্তু 7টা ট্রিপ দেওয়ার পর আপনার 1% কমিশন হয়ে যায়। প্রথম 7টা দেওয়ার পর পরে যে বাকিগুলা দিব এর তো পুরাই লাভ। এরকম হইতে পারে। এখন আপনারা বলেন, কমেন্টে একটু জানাইন এটা কি সত্যি কিনা। আবার হইতেও পারে ভাই সত্যি, পৃথিবীতে কোনো কিছুই তার ইম্পসিবল না, তাই না? হ্যাঁ চলে আসছে ভাইয়া, থ্যাংক ইউ। আসছে আসছে ভাই। এটা কি 40/C? এই যে এটা পার্সেল ছিল, এটা একটু দিয়ে দিন। ধরেন এই যে কোনো সিলজিল মারা লাগবে না, কিচ্ছু মারা লাগবে না। এই তো ওনারে বলা আছে ফোনে, উনি এই যে এটাই হলো ওনার। ওকে ভাই, এই রোড পুরোটা জ্যাম। আমি আসার সময় দেখছি, এখন যাওয়ার সময় তো দেখলাম। পার্সেলটা ডেলিভারি করছি ধানমন্ডি 32-এ এবং সাথে সাথে পাঠাওতে আরেকটা ট্রিপ পাইছি। যাত্রী আছে মেট্রো শপিং মলের অপোজিটে, সে যাবে হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে। এখন 2টা বাজে হইলো তার ক্লাস, আর সে রনাই দিছে 1:30 বাজে। আমাদের যে পৌঁছাইতে পৌঁছাইতে 2:45 বাজে গেছে, কারণ স্কোয়ার যে পান্থপথ রোডটা ছিল ওইটা পুরাটা জ্যাম ছিল। যাত্রীর ভাড়া আসছিল 168, পাঠাও কমিশন গেছিল 10 টাকা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামানোর পর আমি পাঠাও অফলাইন করে দিছি, তারপর ডেস্টিনেশন সেট করছি আমার বাসার দিকে। এখন শুধুমাত্র যে ট্রিপগুলো আমার বাসার দিকে ওগুলাই আমি পাবো, এবং সাথে সাথে ট্রিপও পাইলাম একটা। ট্রিপ না, পার্সেল আর কি। পার্সেলটা কালেক্ট করতে হবে বনশ্রী থেকে। এখন যে সেন্ডার তার সাথে আমি মেসেজ করতেছিলাম, তারে ফোন দিছি, ফোন যাচ্ছিল না। মেসেজে আমি লিখছি যে ভাই একটু দেরি হইতে পারে, কারণ রাস্তায় জ্যাম, 10 মিনিট লাগতে পারে। মেসেজটা পাঠাইছি 2:47-এ। 2:49-এ সে আমার মেসেজ পাঠাইছে যে ভাই আপনি তো এখনও একই লোকেশনে আছেন, আপনি লড়তেছেন না কেন? ভাই বলেন কেমন লাগে, মানে মনটা চাইতেছিল। যাই হোক, আমি তারপরেও গেছি, কারণ আমার বাসার দিকে যাইতে হইব, আমার আর ভালো লাগতেছিল না তখন। হ্যাঁ হ্যাঁ ভাই, একটা ব্যাগ দেন না। এটা আমি কীভাবে মানে ধরবোটা কীভাবে? একটা ব্যাগ দিতে খুব ভালো হতো, মানে হ্যান্ডেলে ঝুলায় নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আর এটার বিল তো উনি দিবে না? ওকে। পার্সেলটা কালেক্ট করার পর আমি আর কোনো দিকে তাকাই নাই,
যদিও ইনড্রাইভে দেখছিলাম একটা রিকোয়েস্ট আছে যেটা ছিল মেরাদিয়া থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া দেখাইছিল 130 টাকা, ওইটারে আমি 2-3 বার অফার দিয়েছিলাম কিন্তু সে ডিক্লাইন করে দিছে। তারপরে আর ইনড্রাইভও অফ করে দিছি, রওনা দিয়ে দিছি বাসার দিকে। আর যাওয়ার পথে আমি একটু বংশাল গেছিলাম, কারণ আমার মিটার কেবল তো নষ্ট, ওইটা কিনছি। সামনের যে ব্রেক শোটা ওইটা প্রচুর শব্দ করতেছে এবং ওইটাও একটা কিনছি। আমার পিছের যে ব্রেক আছে ওইটা তো আইবিএস ব্রেক, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। ওই ব্রেকটা ধরলে সামনের ব্রেকটাও ধরা হয়, গাড়ি জায়গায় দাঁড়ায় যায়। কিন্তু ওইটাও এখন বর্তমানে কেমন জানি ঝামেলা দিতেছে। হইতে পারে যে রাবারের বুশগুলো থাকে পিছনের চাকায় ওগুলো হয়তো বা ক্ষয় হয়ে গেছে। কালকে বাইকের কাজ করাবো, সো কালকে সব কিছু ঠিকঠাক করতে হবে। চলেন তাইলে পার্সেলটা ডেলিভারি করি, এইটা করার পরেই আজকে শেষ। অরিজিনাল ডুপ্লিকেট আছে নাকি? অরিজিনাল হচ্ছে 750, আর এএসকে আছে 350। ও দুটোর পার্থক্য কি? একটা অরিজিনাল একটা লোকাল। আমার এটা ব্রেক প্যাড শেষ হয় নাই বুঝছেন, আমার মেকানিকে কই থেকে কি জানি লাগাইছে, এখন ব্রেক ধরলেই খালি শব্দ হয়, ক্যাচ ক্যাচ সাউন্ড হয়। অরিজিনাল কোম্পানি রেট 950 টাকা আছে, 750 টাকা। আচ্ছা, আর মিটার কেবল এটা কেবল 200 টাকা। 6 বার লাগাইছি, দেন এটা 7 নাম্বার মিটার কেবল ধরেন। তো ধরেন 5 টাকা আছে আমার কাছে, দেন 10 টাকা দেন ধরেন। তাহলে আমি কয়টা 2 টাকা বেশি রাখলাম, ঠিক আছে? 63, ও না মনে হয় বেশি দিয়ে দিছি। আচ্ছা দেন 50 দেন, তাইলে পরে আপনি পাবেন হলো 40, 35 এরকমই। হ্যাঁ 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 33, 37 পাওয়ার কথা, ঠিক আছে। লক্ষ্মীবাজারের পার্সেলটা ড্রপ করার পরে আমি ডাইরেক্টলি চলে গেছি বাসায়। চলেন তাইলে ভাই হিসাবটা সাইরা ফেলাই। আজকে আমি পাঠাওতে ট্রিপে ইনকাম করছি 621 টাকা, আর পার্সেল মারছি 290, টোটাল 911। আর ইনড্রাইভে ইনকাম করছি 340 টাকা, আর বোনাস পাইছিলাম 90। এই টোটাল সব কিছু মিলায় আমার ইনকাম হয়েছে 1250 টাকা। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টোটাল 8 ঘন্টা। 8 ঘন্টায় আমার এই ইনকাম। এখান থেকে যদি খরচ বাবদ ধরি তাহলে তেলের টাকা বাদ দিতে হবে 200, সকালে 200 টাকার তেল ভরছিলাম, তাহলে 8 ঘন্টায় আমার ইনকাম দাঁড়াইলো 1050 টাকা। আর ভাই আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা সবার ফার্স্টে করবেন কি, আমার ফেসবুক পেজে যায় একটা ফলো দিয়ে দিবেন, পারলে ইনস্টাগ্রামেও একটা ফলো দিয়ে আসেন। আরে ভাই আমার ইউটিউবে তো প্রায় 3500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, একটু দেন না ফলো কইরা, আমারও একটু হেল্প হইলো, আমিও একটু বড় ইউটিউবার হইলাম, তাই না? কার না মন চায় বলেন? প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। তাহলে গাইস আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।